পরমাণু সক্ষমতা কমিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে রাজি ইরান। সাংবাদিকদের এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ইরানের সাথে বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে স্থায়ী সমাধান চায় তেহরান। তবে দু দেশের মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি হলেও ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা কমাবে না বলেই মত বিশ্লেষকদের। শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছিল তুঙ্গে। পরোক্ষ এই বৈঠককে সফল বলে আখ্যা দেয় তেহরান। ইতিবাচক মন্তব্য করে স্বাগতিক ওমানও। তবে স্পষ্ট কোনো বার্তা ছিল না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আশাবাদ জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সক্ষমতা কমিয়ে ইরান চুক্তির জন্য রাজি, এমন মন্তব্যও করেন তিনি। ইরানের সাথে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তাদের অবস্থানে এটা স্পষ্ট যে ইরান একটি চুক্তি করতে চায়। এই বিষয়ে পরিষ্কার যে চুক্তির ক্ষেত্রে আমরা ইরানের কোনো পরমাণু অস্ত্র গ্রহণ করব না। অথচ কয়েক বছর আগেও ইরান এই শর্তে রাজি ছিল না, কিন্তু এখন তারা এই শর্তেও রাজি। দুপক্ষের এই অবস্থান নিয়ে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরাও। তবে চুক্তির জন্য নিজেদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে না ইরান, এমনটিও মনে করছেন অনেকে। ইরান যে কোনো চুক্তির জন্য তৈরি, কিন্তু তেহরান কখনো চুক্তির জন্য নিজেদের দুর্বল করবে না। কারণ ইরান যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কোনো না কোনোভাবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র হামলা করবেই। তাই মার্কিন হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। হামলা পাল্টা হামলার শঙ্কাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের। এই শঙ্কা এড়াতেই ওমানে আলোচনায় বসে দুই দেশ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পরমাণু ইস্যুতে মতভেদ দূর করতে যুদ্ধের পরিবর্তে আলোচনাকেই প্রাধান্য দিচ্ছে ইরানের জনগণ। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর এ নিয়ে নতুন করে আসার আলো দেখছে তেহরানবাসী। কূটনৈতিক এই প্রয়াসকে সাধুবাদ জানান তারা। বলেন, ইতিমধ্যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আছে তাদের দেশ। এই পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে ইরানের নীতি নির্ধারকরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেই বিশ্বাস তাদের। গেল কয়েক সপ্তাহের উত্তেজনার মাঝেই পরমাণু ইস্যুতে আলোচনায় বসে ওয়াশিংটন তেহরান। ওমানের রাজধানী মাস্কাটে হয় উভয় পক্ষের পরোক্ষ বৈঠক। কোনো ফলাফল না আসলেও এ আলোচনাকে নতুন এক সূচনা আখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। এদিকে দুদেশের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে এমন আলোচনাকে সাধুবাদ জানিয়েছেন ইরানের বাসিন্দারা। তারা বলেন, যুদ্ধ বাঁধলে কেউই লাভবান হবে না, তাই আলোচনাই শ্রেষ্ঠ সমাধান। যুদ্ধ শুরু হলে আমাদের মুদ্রা ডলারের তুলনায় আরো দুর্বল হয়ে পড়বে, সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে যাবে। তাই একটি সফল আলোচনাই হবে সেরা সমাধান। শুক্রবার আলোচনার মাঝেই মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা দেয় হোয়াইট হাউস। অপরদিকে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইরান। তা সত্ত্বেও অনেকেই আশাবাদী এ আলোচনার মাধ্যমেই দুদেশের সম্পর্কে উন্নতি আসবে। শেষমেশ ইরানে হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তার সেনাদের এই অঞ্চলে মোতায়েন করেছে, তবে আমি মনে করি বাস্তবিক যুদ্ধের সম্ভাবনা মাত্র 1%। আমি নিশ্চিত চুক্তি হবে। আমরা ইতোমধ্যেই অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। এই পরিস্থিতিতে নীতি নির্ধারকরা নতুন করে আর কোনো সংঘর্ষে জড়াবে না বলেই বিশ্বাস করি। পরমাণু ইস্যুতে গেল বছর এপ্রিলে অন্তত 5 দফা পরোক্ষ আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ইরান। তবে জুনে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার পর সেই প্রচেষ্টা ভেস্তে যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে তেহরান ওয়াশিংটন সামরিক সংঘাতের সময় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংযম দেখানো উচিত, এমন মন্তব্য করেছে ফ্রান্স। মধ্যপ্রাচ্য সফরে এই মন্তব্যটি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র যদি সংঘাতে জড়ায় তাহলে এতে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ত হওয়া ঠিক হবে না। এসব মিলিশিয়াদের কারণে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এ সময় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ইস্যুতেও কথা বলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। লেবাননের সামরিক বাহিনীকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানান নোয়েল ব্যারো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই ভূগর্ভস্থ আরও একটি মিসাইল ঘাঁটির খবর সামনে এনেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন এই ঘাঁটিটির উদ্বোধন করেন বিপ্লবী গার্ড বাহিনীর 2 কমান্ডার। এ সময় মিসাইল ইউনিটগুলোর সামরিক সক্ষমতার পাশাপাশি তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতিও যাচাই করা হয়। ইরানের উপর যে কোনো আঘাত এলে তার কড়া পাল্টা জবাবের হুঁশিয়ারিও দেন IRGC কমান্ডার।
পরমাণু চুক্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান রেষারেষির মাঝেই সামনে এলো ইরানের ভূগর্ভস্থ আরও একটি মিসাইল ঘাঁটি উদ্বোধনের খবর। মার্কিন বাহিনীর সাথে টক্কর দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতেই জনসম্মুখে আনা হয়েছে ঘাঁটিটি। বুধবার ভূগর্ভস্থ এই ঘাঁটিটির উদ্বোধন করেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সশস্ত্র শাখার চিফ অফ স্টাফ আব্দুর রহিম মোসাভি ও অ্যারোস্পেস ডিভিশন কমান্ডার সৈয়দ মজিদ মোসাভি। নিশ্চিত করেছে ফার্স্ট নিউজ, ইরনার মতো ইরানের বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘাঁটিটি পরিদর্শনকালে আইআরজিসির মিসাইল ইউনিটগুলোর সামরিক সক্ষমতা ও তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি যাচাই করেন সিনিয়র কমান্ডাররা। এর পাশাপাশি বিস্তারিত নিরীক্ষণ চলে কৌশলগত সামরিক ইউনিটগুলোর অগ্রগতি সম্পর্কেও। এ সময় ইরানের উপর যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন সামরিক কমান্ডার। যে কোনো পক্ষের সামান্যতম ভুলের কড়া পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। এমন পদক্ষেপ নেওয়া হবে যা একটি আঞ্চলিক সংঘাত শুরু করার জন্য যথেষ্ট। মিসাইল ঘাঁটি উদ্বোধনের সময় 12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের জেরে ইরানের প্রতিরক্ষা নীতি বা ডক্ট্রিনে পরিবর্তন আনার কথা জানান চিফ অফ জেনারেল স্টাফ। আক্রমণাত্মক নীতিতে দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা, গেরিলা কায়দায় প্রশিক্ষণের পাশাপাশি বিধ্বংসী সামরিক কৌশল রপ্তের পিছনে জোর দেওয়া হয়েছে নতুন প্রণীত এই নীতিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পরমাণু ইস্যুতে আলোচনার মাঝে ইরানের তেল রপ্তানির সাথে সম্পৃক্ত বেশ কিছু প্রতিষ্ঠান আর ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, ইরানের তেল রপ্তানির সাথে যুক্ত অন্তত 15টি প্রতিষ্ঠান, 2 জন ব্যক্তি এবং 14টি শ্যাডো ফ্লিট জাহাজকে এই নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের দাবি, এসব প্রতিষ্ঠান আর ব্যক্তিদের সহায়তায় অবৈধভাবে তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানি করছে তেহরান। যে কোনো মূল্যে ট্রাম্প প্রশাসন তা ঠেকাতে প্রস্তুত বলেও জানায় হোয়াইট হাউস। ফিলিস্তিনের বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করছে ইসরায়েল। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রতিহত করতে এমন কৌশল আইডিএফের। ইসরায়েলি সংবাদপত্রে বরাতে এমন তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটরের মতো বেশ কয়েকটি গণমাধ্যম। ইসরায়েলের হয়ে হামাস যোদ্ধাদের খুঁজে বের করা এবং ফিলিস্তিনিদের নানাভাবে হেনস্থার অভিযোগ রয়েছে এসব মিলিশিয়ার বিরুদ্ধে। তবে বিশ্লেষকরা মনে করেন, সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন না থাকায় হামাসের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ নেই এসব গোষ্ঠীগুলোর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রতিহতে আলোচনায় ইসরায়েলের আরও একটি কূটকৌশল। অভিযোগ, গাজায় হামাসের প্রতিপক্ষ হিসেবে বেশ কিছু গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে আইডিএফ। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরনথের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি ও যুক্তরাজ্য ভিত্তিক মিডল ইস্ট মনিটর এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি জ্বালানি, খাবার, যানবাহন সহ অন্যান্য রসদের যোগান দিচ্ছে ইসরায়েল। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা তহবিল থেকে দেওয়া হচ্ছে অর্থ সহায়তাও। গোপন সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাস সেনাদের খুঁজে বের করা, সন্দেহভাজনদের আটক এবং আইডিএফকে তথ্য প্রদান সহ তাদের সহযোগী হিসেবে কাজ করছে এসব গোষ্ঠী। ইসরায়েলি আগ্রাসনের সময় উপত্যকা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদের সীমান্তে আটক ও প্রবেশের সুযোগ না দেওয়ারও অভিযোগ রয়েছে মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। সীমান্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। সেখানে মিলিশিয়া বাহিনীর সদস্যরা ব্যাগ থেকে ওষুধ, মোবাইল ফোন, এমনকি বাচ্চাদের খেলনাও কেড়ে নিচ্ছে। কাউকে আবার হাত চোখ বেঁধে নেওয়া হচ্ছে ইসরায়েলি সেনাদের কাছে। বিশ্লেষকদের মতে, হামাসকে মোকাবেলা করার মতো সাংগঠনিক শক্তি বা জনসমর্থন কোনোটিই নেই মিলিশিয়া বাহিনীগুলোর। যুদ্ধবিরতি চলমান থাকলেও এখনও উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। আইডিএফের নিয়মিত অভিযানে প্রায় প্রতিদিনই উপত্যকার বিভিন্ন এলাকায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হামলার শিকার হলেন রাশিয়ার আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা। শুক্রবার মস্কোতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। আহত ভ্লাদিমির আলেক্সিয়েভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসন জানায়, উত্তর পশ্চিম মস্কোর একটি আবাসিক ভবনে তাকে একাধিকবার গুলি করে অজ্ঞাত এক হামলাকারী। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। 64 বছর বয়সী আলেক্সিয়েভকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় দায়ের করা হয়েছে হত্যা চেষ্টার মামলা, চলছে তদন্ত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম অভিহিত করে দায় চাপিয়েছেন ইউক্রেনের উপর। তবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। এদিকে রাশিয়ার উপর নতুন করে আরও এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় কমিশন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন। পশ্চিমাদের শিপিং সেবা ব্যবহার করে ভারত এবং
চীনের মতো দেশগুলোই প্রায় 1/3 জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। তবে নতুন এই নিষেধাজ্ঞার ফলে মস্কোকে এই সুবিধা দিতে পারবে না গ্রিস, সাইপ্রাস আর মাল্টার মতো ইউরোপীয় দেশ। এতে সমুদ্র পথে রাশিয়ার তেল রপ্তানি ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাশিয়ার আরও 20টি আঞ্চলিক ব্যাংককে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করবে ইউরোপীয় কমিশন। ক্রিপ্টোকারেন্সি এবং ট্রেডিং কোম্পানির বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। গ্রিনল্যান্ডের সাথে সংহতি জানিয়ে সেখানে কনসুলেট খুলেছে কানাডা এবং ফ্রান্স। অঞ্চলটি দখলে মার্কিন বক্তব্যের প্রেক্ষাপটেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। শুক্রবার রাজধানী নুক শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কানাডার কনসুলেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির গভর্নর জেনারেল মেরি সাইমন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যানিতা আনন্দ। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন কানাডিয়ান কোস্টগার্ডের একটি জাহাজ। পতাকা উত্তোলন অনুষ্ঠানে অ্যানিতা বলেন, গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদে একসঙ্গে থাকার প্রতি কানাডার অঙ্গীকারের প্রতীক এই কনসুলেট। একই দিনে ফ্রান্সও গ্রিনল্যান্ডে তাদের কনসুলেট সেবা চালু করেছে। এই পদক্ষেপ ন্যাটো মিত্রদের পক্ষ থেকে গ্রিনল্যান্ডের প্রতি সমর্থনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা